আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমার আলোচনার বিষয় হলো আইবিএস। আইবিএস হলো একটি ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনাল ডিসঅর্ডার। এটি সাধারণত ফুড সেনসিটিভিটি এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেমন প্যানিক, অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে উদ্ভূত হয়। আমাদের শরীরে ২ টি ব্রেন আছে। একটা হলো গাট ব্রেন যা আমাদের হজম প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। দ্বিতীয়টি হলো আমাদের মেইন ব্রেন যেখানে আমরা চিন্তা, অনুভূতি, মানসিক অবস্থার নিয়ন্ত্রণ করে। এই ২ ব্রেনের মধ্যে সবসময় যোগাযোগ থাকে। তাই মানসিক অবস্থার পরিবর্তন সরাসরি গাটের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। আইবিএস কোনো অর্গানিক ডিফেক্ট অর্থাৎ কোনো ধরনের গঠনগত সমস্যা নয়, বরং এটি একটি ফাংশনাল ডিফেক্ট অর্থাৎ হজম প্রক্রিয়ার কাজের ধরনে ভারসাম্যহীনতা। এখন আমরা জানবো আইবিএস কেন হয়। আমাদের দেশে সবচেয়ে সাধারণ সমস্যা হলো বদহজম বা ইনডাইজেশন। অনেক মানুষ আইবিএস, কনস্টিপেশন, অ্যাসিড রিফ্লাক্স এর মতো হজমজনিত সমস্যায় ভোগেন। তো এই সমস্যাগুলো কারণ জানা খুবই জরুরি। মূলত মানুষের তৈরি অপ্রাকৃতিক যত ধরনের খাবার আছে, অস্বাস্থ্যকর খাবার থেকে এই সমস্যাগুলোর উৎপত্তি হয়। ইনডাইজেশনের সবচেয়ে বড় কারণ হলো দোকানের তেল যা ব্যবহার করে সব ধরনের ভাজা পোড়া খাবার তৈরি করা হয়। তো আমাদের মনে রাখতে হবে যে বয়সের সাথে সাথে আমাদের পাকস্থলী যে সিক্রেশনটা থাকে বা নিঃসরণটা থাকে এটা কমে যায়। বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খাওয়ার ফলেও দেখা যায় এই সিক্রেশনটা আরো কমে যায়। পাকস্থলীর সিক্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন তৈরি করে যা বিভিন্ন হজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া বাইল অ্যাসিড ও প্যানক্রিয়াটিক এনজাইম ফ্যাট এবং কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তবে অতিরিক্ত গ্যাসের যে ওষুধগুলো মানুষ গ্রহণ করে এটা হচ্ছে আমাদের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি হচ্ছে সেক্সুয়াল পাওয়ার কমিয়ে দেয়, কিডনির সমস্যা তৈরি করে এবং ডাইজেস্টিভ সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যার প্রধান 2টি কারণ হলো একটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, দ্বিতীয়টি হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন। হজমের সমস্যা হলে গাট ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, ফলে গাট আনহেলদি হয়ে পড়ে এবং এর প্রভাব পড়ে ব্রেনের কার্যকারিতার উপর, কারণ গাট হেলদি হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। তো আমরা এখন জানবো যে আইবিএস এর লক্ষণগুলো কি কি। এই রোগের কারণে দেখা যায় মূলত 2 ধরনের সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে পেটে ব্যথা অনুভূত হওয়া আর একটা হচ্ছে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হওয়া। তো পেটের ব্যথা সাধারণত মলত্যাগের পর কমে যায় বা চলে যায়। তো এই রোগে সাধারণত ওজন হ্রাস হয়, তারপরে জ্বর, রক্তশূন্যতা, মলের সাথে রক্তপাত এগুলো দেখা যায় না, তবে সমস্যাটি খাদ্যাভ্যাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কিন্তু খাবার খেলে উপসর্গগুলো বেড়ে যায়। এটি ব্যক্তিভেদে দেখা যায় বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সাধারণত দুধ বা দুগ্ধজাত যে খাবারগুলো আছে এবং শাকসবজি এবং সালাতের মতো উচ্চ ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে উপসর্গগুলো বাড়াতে পারে। এই রোগের 2টি ধরন রয়েছে। একটা হচ্ছে আইবিএস ডি যেটা হচ্ছে ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস, যেখানে পেটে ব্যথার সঙ্গে পাতলা বা নরম মলত্যাগ হয়। আর একটা হচ্ছে আইবিএস সি, এটা হচ্ছে কনস্টিপেশন প্রিডোমিনেন্ট আইবিএস, যেখানে পেটে ব্যথার সঙ্গে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় 2 ধরনের উপসর্গ একসঙ্গে হয়, তাকে বলা হয় হচ্ছে মিক্সড আইবিএস। এতক্ষণ আমরা জানলাম যে আইবিএস কি, আইবিএস কেন হয়, আইবিএস এর লক্ষণ সমূহ। তো এখন আমরা জানবো যে প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে আইবিএস থেকে মুক্তি পেতে পারি। প্রথমত হচ্ছে কাঁচা শাকসবজি খেলে দেখা যায় অনেকের হজমের সমস্যা হয়। তো প্রাথমিকভাবে এটা পরিহার করতে হবে, কারণ আইবিএস রোগীদের গাটে ভালো ব্যাকটেরিয়া ঘাটতি থাকায় এসব খাবারে তারা সহজে হজম করতে পারে না। তবে হালকা সিদ্ধ করে সবজি খেতে পারবে। টারমারিক টি খেতে হবে, খাবার সময় খাবার অনেকক্ষণ চিবিয়ে খাবার খেতে হবে। তারপরে হচ্ছে ডিমের কুসুমের সাথে ঘি, নারকেল তেল, মধু এগুলো মিশিয়ে আস্তে আস্তে চেটে খেতে পারে। এতে দেখা যায় এনার্জি বাড়ে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তারপর হচ্ছে ফাস্টিং করতে হবে। এছাড়া প্রতিদিন যোগা, মেডিটেশন এগুলো করতে পারে মানসিক প্রশান্তির জন্য। ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, কফি এনেমা করতে হবে, নিম পাতা ও কাঁচা হলুদ ব্লেন্ড করে ছোট ছোট বড়ি তৈরি করে শুকিয়ে প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি বড়ি খেতে পারে। সব ধরনের প্রিবায়োটিক প্রোবায়োটিক গ্রহণ করতে হবে, যেমন টক দই, সাওয়ারক্রাউট, সালাদ ইত্যাদি। পাপায় লিপ পাউডার খেতে হবে। এছাড়া যদি উপরোক্ত নিয়মগুলো মেনে চলার পরেও কেউ হচ্ছে সুস্থ না হয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিম্নোক্ত কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে। যেমন রাতে ঘুমানোর পূর্বে স্ট্রেস রিলিফ সাপ্লিমেন্ট খেতে হবে, প্রয়োজনে স্লিপ সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। এর পাশাপাশি ভিটামিন D3 সাপ্লিমেন্ট, হেলদি গাট সাপ্লিমেন্ট, আর্টিচক সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারে। তো আমরা প্রাকৃতিক কিছু নিয়ম মানলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।